আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে দেখেন, আমরা রমজান টার্গেট করে শসা চাষ করলাম। তো এখন আমাদের রমজানে তো শসা চাষ করে দেখলাম শসার বাজার খুবই খারাপ। তো এখন তো আমাদেরকে নেক্সট প্ল্যানিং এখন থেকেই করতে হবে। যদি একটু অ্যাডভান্স না হয়ে আগাম কিছু চাষবাসের বিষয়ে যদি আমরা যদি প্ল্যানিং না করি, তাহলে আমরা হয়তো কিছু ভুল ধারণা হয়ে যেতে পারে। যেমন দেখেন যে সামনে রমজান কিন্তু প্রায় 10, 12, 13 চলে গেছে। তো আর 10, 12 দিন বা 15 দিন বা 17 দিন এরকম আছে। তো আমরা কিন্তু নেক্সটে একটা যে প্ল্যানিংটা আমরা করব বা আমি করব, প্ল্যানিং করছি, সেটা হলো যে আমার কিন্তু এই প্রজেক্ট যে জায়গায়, এটা কিন্তু একবার একটা নিচু নিচু জায়গা। এখানে বৃষ্টির পানি জমে থাকে এই এই জায়গায়। তো আর এই আশপাশ কিন্তু কোনো সবজি চাষ হয় না আমাদের এদিকে। এখন ঘটনা হলো, আমি এখানে যেটা করব নেক্সট প্ল্যানিং আমি এটা করেছি যে এই রমজান টার্গেট করে তো শসা করলাম। শসার পরে তো আরেকটা যে কোনো ফসল করতেই হবে। তো এটার প্ল্যানিং এভাবে করলাম যে আমার এখানে কিন্তু এই শসা ছাড়া আর অন্য কোনো ফসল করা সম্ভব নয়, আবার করা যায়। তো এর আগে আমি তরমুজ করছিলাম। তরমুজটার কথা একটু বলি। তরমুজ করছিলাম, মাচার তরমুজটা এমন করছিলাম যে আমের সিজনাল ফল আম, যেটা আম শেষ হয়ে গেছিলো, শেষ হওয়ার পরে কিন্তু আমার তরমুজটা বাজারে উঠছিল। তো ওই সময় যাক মোটামুটি একটা ভালো ফলন পাইছিলাম, আমি তরমুজেরও ভালো ফলন পাইছিলাম এবং ভালো একটা বাজারও পাইছিলাম, 2000 টাকা মন পাইছিলাম। তো তরমুজ কিন্তু 2000 টাকা মন খুব একটা খারাপ না, একটা ভালো দাম ওই সময় ছিল। যাক, তো প্ল্যানিং 1 নম্বর প্ল্যানিং হলো তরমুজ করব। 2 নম্বর প্ল্যানিং হলো এই জায়গায় কিন্তু আমি শসা চাষ করব আবারও কোরবানি টার্গেট করে। তো কোরবানি টার্গেট করে আমাদের এদিকে শসা চাষ করলে একটা মোটামুটি ভালো বাজার পাওয়া যায়, গতবারও পাইছিলাম। তবে এবার কেমন হবে সেটা জানি না। তো আমি কিন্তু করব কোরবানি টার্গেট করে, তার কারণ আমার সব কিছু কিন্তু এখানে ওকে আছে, সুতা আছে, জাল আছে, বাঁশ আছে, সব কিছুই মাছা আছে, ওকে আছে। তো নেক্সটে আমি কিন্তু এই মাছাগুলো আবার ভাঙবো, তার কারণ সামনে কিন্তু একটা বর্ষাকাল, বৈরী আবহাওয়া, ঝড় ঝড় বৃষ্টি হবেই। তো বর্তমান যে মাছাগুলো আছে, এই মাছাগুলো কিন্তু এই অবস্থায় থাকলে গাছগুলো দ্রুত একটু বাতাস বা ঝড় হইলেই কিন্তু পড়ে যাবে। তো আমি আরেকটু মাছাগুলো মানে ওসার করব করার পরে কিন্তু যাই হোক, আবার নতুন করে মাছা সেট করব আমি এটা পুরো প্রজেক্টে। তো করার পর প্ল্যানিং করছি যে শসা করব। আর ওই মাচাটা করে নিলে একবারে চলে যায়, 3টা ফসল উঠাইতে পারি আমি ওই মাচা থেকে, শুধু বেটে একটু মালচিং আল্লাহ করি সার দিলেই হয়ে যায়। আর এরপরে এটা শসা করব। আর এদিকে আরেকটা যে জমি আছে, এখন এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা মাঝামাঝি এক সাইডে আছে তুষার, এক সাইডে জাদু। তো জাদুটার এই সাইডে কিন্তু আমি তরমুজ করব। এই যে এই দিকে তরমুজ করব, এর কারণ হলো এই দিকে যদি তরমুজ করি, ওই দিকে শসা। আর একটা ফসল হলো লাভজনক, সেটা হলো বরবটি। এই বরবটিটা কিন্তু আপনারা চাষ করতে পারেন, এটা একটা লাভজনকই বলা যায়। তার কারণ এই শসার সাথে কম্পিটিশন করে, করলার সাথে কম্পিটিশন সবাই করে যে গাড়ার জন্য, কিন্তু বরবটিটা আমি এখন পর্যন্ত দেখিনি। আর এটার মার্কেট কিন্তু, বাজার যেটা আমি দেখছি, যে এটার মার্কেট ভ্যালু কিন্তু সবসময় ভালো থাকে। তার কারণ এটার প্রতি সবার, মানে আমরা যারা চাষবাস করি, এটার প্রতি আকর্ষণ সবারই কম। টমেটো করলে টমেটো সবাই, আলু করলে আলু সবাই, মানে এরকম হয়। কিন্তু আপনার এই বরবটিটা আমি এরকম দেখিনি। তো আমাদের এদিক এখন অন্য অন্য এলাকায় হতে পারে বেশি। তো আপনারা বরবটিটা চাষ করতে পারেন এই সময় এখন। তবে ভালো জাত বলতে আমি মালিক সিটের বান্টিটা আমি করব। এখন আপনাদের যদি কোনো পছন্দের জাত থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই এটা ভালো হয়, তাহলে আমি নেক্সটে এটা করব যে
চাষ করার জন্য। তো আমার মনে হয় যে বান্ডিটাই ভালো হবে মালিক সিডের। আরও ব্র্যাকের একটা জাত পাওয়া যায়। তো যাক, যেটা ভালো মনে হবে আমি সেটা করব। তো এটা হলো প্ল্যানিং আমার নেক্সটে, যে এটা এই রমজান টার্গেট করে যে শশাটা করেছি, এরপরে এটা শেষ হলেই নেক্সট প্ল্যানিং কিন্তু আমার এটা, যে আবার শশা করব, তরমুজ করব, আর বরবটি করব। আর মরিচ তো থাকবেই, তার কারণ মরিচের বাম্পার একটা বাজার এবারও পাওয়া যেতে পারে যদি তাপমাত্রাটা বেশি হয়, বৃষ্টি বেশি হয়, তাহলে কিন্তু মরিচের যদিও আবাদ অনেকগুলো হবে মরিচ, যেমন সামনেবারে যদি সাপোজ আপনাদের বোঝার ক্ষেত্রে বলতেছি, যে সামনেবারে যদি দেখা যায় যে মরিচ গাড়ছে 5 জন, এবার গাড়বে মরিচ 10 জন, তারপরেও বাজার ভালো থাকার কারণটা আমি যতদূর সম্ভব এটা, যে 10 জন গাড়লে এই 10 জন কিন্তু নতুন অভিজ্ঞ না, এরা জানে না যে মরিচের গাছের কীভাবে কী ট্রিটমেন্ট করতে হবে। এরা শুধু ওই সময় মরিচের বাজার ভালো যায়, যে 1 মণ মরিচ 10,000 কি 15,000 20,000 এইরকম বিক্রি হয়, এই লোভেই ওরা মরিচ গাড়তেছে। এখন মরিচের গাছ যে পরিচর্যা করে যে বড় করতে হবে, বর্ষার সময় কি পরিচর্যা করে লাগবে, কি ট্রিটমেন্ট করে, এটা কিন্তু এরা জানে না। তো গাড়তেছে, উপস্থিত 2-1টা তোরা মানে পাবে, তারপরে এদের কাজ শেষ হয়ে যায়। তার কারণ এতই যদি সোজা হতো মরিচ চাষটা বর্ষাকালে, তাহলে তো মরিচের দাম বর্ষাকালে আপনার ওই 500 টাকা কেজি, 600 টাকা কেজি এরকম হতো না। তো এর কারণ হলো এটাই, ওই সময় যারা অভিজ্ঞ তারাই মরিচের গাছ টিকাইতে পারে, বাকিগুলা এমনিতেই ঝরে যায়। তো এটা হলো একটা মেইন, মরিচটা তো আমি করবই। আর নেক্সট প্ল্যান, আর আপনারা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো আমি কি করব, কিভাবে করি চাষবাস। আমি কিন্তু সব আমার এই চ্যানেলে আমি ভিডিওগুলো ছাড়ি। তো আপনারা এই ভিডিওগুলি পেতে আমি একদিন পর পর ভিডিও আপলোড করি, এই কারণে যে আমার কোনো ভিডিও ক্যামেরাম্যান নাই, আমার কোনো একটা ভালো মোবাইল নাই, আমি একাই ভিডিও করি, আমি একাই সব কিছু করি। এই চাষবাস কাজকর্ম এই প্রজেক্টের সব কিছু আমি একাই করি। তো এই কারণে আমার ভিডিওগুলো দিতে বা আমি সেরকম এডিটও করতে করি না ভিডিও, তার কারণ যেটা আমি বাস্তবে পারছি সেটাই দেখাইতেছি। এখানে এডিট করব আর কি, আর ভিডিও করব কি, শুধু আপনাদেরকে দেখাচ্ছি এটাই। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা তো দেখেনি, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।